এমসিএস বা মিশন কম্পিটিটিভ সাকসেস আজকের এই চ্যানেলের যাত্রা শুরু। তো এসএসসি জিডি এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামকে সামনে রেখে আমি তোমাদের জন্য আজ ইতিহাস থেকে কিছু কোশ্চেন এনেছি। তো প্রাচীন ভারতের ইতিহাস থেকে আজকে আমাদের চ্যাপ্টার শুধু এমসিকিউ আকারে থাকলেও এর পেছনে ডেসক্রিপটিভ ঘটনাগুলো আমি তোমাদের এমনভাবে বলবো যে তোমাদের মাথায় একমাত্র জলের মতো এগুলো গেঁথে যাবে। আর সেটা কিরমভাবে যে মুখস্থ হবে সেটা তুমি এক্সামের হলে গিয়ে যখন পরীক্ষা দিতে বসবে তখন বুঝতে পারবে। এবং কোশ্চেনগুলো তৈরি হয়েছে প্রিভিয়াস ইয়ার এবং আপকামিং এক্সামগুলো কী ধরনের কোশ্চেন আসছে কিংবা আসতে চলেছে সেইগুলোর উপর রিসার্চ করে। তো বাংলা চ্যানেলগুলোর মধ্যে যে জিকে কেরমভাবে পড়াতে হয়, বিশেষ করে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, সেটা তুমি এই চ্যানেল ফলো করলেই বুঝতে পারবে। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। ইজি টু মডারেট ভাবে আমাদের কোশ্চেনগুলো সাজানো আছে। আচ্ছা, কোন বছরে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921-এ। কে আবিষ্কার করেছিল? আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। আচ্ছা, এই হরপ্পা সভ্যতার সময়কাল কখন ছিল তোমরা বলতে পারবে? হরপ্পা সভ্যতার সময়কাল ছিল 2500 বিসি। আচ্ছা, এই হরপ্পা সভ্যতার সমসাময়িক কিন্তু আরো সভ্যতা গড়ে উঠেছিল। সেইগুলো কি তোমরা জানো? সেইগুলো হচ্ছে ইজিপ্টে নীল নদের তীরে একটা সভ্যতা গড়ে উঠেছিল। আর ভারতে তো তোমরা জানোই সিন্ধু সভ্যতা। হ্যাঁ, মেসোপটেমিয়ায় টাইগ্রিটিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয়ান সভ্যতা। আর চীনে গড়ে উঠেছিল ইয়েলো রিভারের পাশে চৈনিক সভ্যতা। এই চারটে সমসাময়িক সভ্যতা হরপ্পার সাথে গড়ে উঠেছিল। কিন্তু এখানকার মধ্যে সর্ববৃহৎ সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা এবং সবথেকে আধুনিক সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। তো আমরা পরের কোশ্চেনে আসছি। আচ্ছা, হরপ্পার কোন অঞ্চল থেকে ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে? এটা যদি তোমাকে বলতে হয়, এটা পাওয়া গেছে সুরকোটদা। এই সুরকোটদা অঞ্চল থেকে হরপ্পায় ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে। এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট এবং অনেক এক্সামে এসেছে বিগত 2-3 বছর ধরে। তো এই সুরকোটদা এখন কোথায় অবস্থিত জানো? এটা আছে এখন ভারতের গুজরাটে। হরপ্পা সভ্যতার ম্যাক্সিমাম সাইটগুলোই এখন পাকিস্তানে চলে গেলেও কিছু কিছু এখনও রাজস্থান, গুজরাট, হরিয়ানাতে কিছু কিছু সাইট আছে, কিন্তু ম্যাক্সিমামটাই চলে গেছে রাজস্থানে। ও আচ্ছা, এটা দাঁড় পড়ে গেছে। আচ্ছা, মহেঞ্জোদারো নামে পরিচিত কি ছিল জানো? এই মৃতদের ঢিপি। মৃতদের ঢিপি পরিচিত ছিল মহেঞ্জোদারো নামে। এই যে মৃতদের ঢিপি বা মৃতদের স্তূপও তোমরা অনেক জায়গায় পাবে। আচ্ছা, এই যে তোমাদের চারটে সভ্যতার কথা বললাম, মানে হরপ্পাকে নিয়ে, হরপ্পাকে ছাড়া হরপ্পা যেমন গড়ে উঠেছিল সিন্ধু নদের ধারে, ইজিপ্টে গড়ে উঠেছে নীল নদের ধারে সভ্যতা। আচ্ছা, কিংবা এটাকে তখন বলা হতো সুমেরীয় সভ্যতা। আচ্ছা, মেসোপটেমিয়া গড়ে উঠেছে টাইগ্রিটিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। আচ্ছা, চীনে ইয়েলো নদী, ঠিক আছে, কিংবা কোথাও কোথাও তোমরা ইয়াংসি কিয়াংও পেতে পারো। আচ্ছা, তোমরা এই বলতে পারবে এই সভ্যতাগুলো কেন নদীকে কেন্দ্র করে গড়ে উঠতো? এই সভ্যতাগুলো নদীকে কেন্দ্র করে গড়ে উঠতো কারণ নদীর জলে খুব তাড়াতাড়ি ফসল উৎপাদন করা যায়। নদীর জলে যে পলিগুলো জমে, মেন হচ্ছে নদীর পাশে যেটা পাওয়া যায় উর্বর হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে? এই অ্যালুভিয়াল সয়েলে খুব ভালো চাষাবাদ করা যায় এবং এছাড়াও নদীর জল ছিল পানের তখন যোগ্য। হ্যাঁ, পশুদের জন্য জল, মানুষের জন্য জল,
সেখান থেকে পাওয়া যেত এবং জলকেই তখন মানুষ বিভিন্ন ধরনের জলকে মাধ্যম করেই নৌকা বানিয়ে ব্যবসা বাণিজ্য করত। সেই পয়েন্টগুলো আমি আস্তে আস্তে আসবো। আচ্ছা, সিন্ধু সভ্যতার যে লিপি ছিল, সেই লিপিটা কি ধরনের ছিল? সিন্ধু সভ্যতার লিপি ছিল প্রধানত এই অব্যক্ত। ঠিক আছে? যা এখনো ঠিকভাবে পড়া যায়নি। সিন্ধু সভ্যতার লিপিগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি, সেখানে 400রও বেশি চিহ্ন দিয়ে লিপিগুলোকে খুব ভালোভাবে সুসজ্জিত করা ছিল এবং বিভিন্ন পশু পাখির যে ছবি লিপিগুলোতে পাওয়া গেছে এবং বিভিন্ন অস্ত্র শস্ত্র, ঠিক আছে, সেখানে যে ছবিগুলো পাওয়া গেছে সেইখান থেকে আমরা একটা ধারণা করে তো বুঝতে পারি যে সেখানকার তখনকার জীবনযাত্রা কেমন ছিল। আচ্ছা, সিন্ধু সভ্যতা প্রধানত কি ধরনের সভ্যতা তোমরা বুঝতে পারো? সিন্ধু সভ্যতা প্রধানত ছিল ব্রোঞ্জ যুগীয় একটি সভ্যতা। তখনও কিন্তু মানুষ লোহার ব্যবহার জানতো না। আচ্ছা, এই যে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোতে পাওয়া শিলমোহরগুলির মধ্যে আর কোন দেশের শিলমোহরের মিল আছে জানো? আর আছে হচ্ছে সুমেরীয়, কিংবা তোমরা বলতে পারো এখানে যেটা মেসোপটেমিয়া। ঠিক আছে? এই দুই জায়গাকার মহেঞ্জোদারো এবং এই যে মেসোপটেমিয়া বা সুমেরীয়, এই দুই সভ্যতার লিপ শিলমোহরগুলোতে মিল পাওয়া গেছে। কেন জানো? তোমরা কি বলতে পারবে কেন? তার একমাত্র কারণ হচ্ছে এই দুটো জায়গার মধ্যে, এই দুটো জায়গার মধ্যে তখন ব্যবসা বাণিজ্য চলতো জলপথে। তাই জন্য এই দুটো জায়গায় শিলমোহরগুলিতে অনেক ধরনের মিল পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আচ্ছা, সিন্ধু সভ্যতা শব্দটি কে ব্যবহার করেন? তোমরা বলো তো দেখি। সিন্ধু সভ্যতা এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন সিন্ধু সভ্যতা, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? সিন্ধু সভ্যতা আবিষ্কার নয়, সিন্ধু সভ্যতা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জন মার্শাল। এই জন মার্শাল তখন কে ছিল জানো? এই জন মার্শাল তখন ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড। এই জন মার্শাল এই সিন্ধু সভ্যতাটা আবিষ্কার করেছিল। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি জানো? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নগর পরিকল্পনা। সেইখানকার যদি তুমি নগরগুলোকে দেখো, নগরগুলো ছিল খুবই সুসজ্জিতভাবে সাজানো। এখানে আপার টাউন লোয়ার টাউনের কথা বলা হয়েছে। আপার টাউনে সম্ভবত একটু অভিজাত শ্রেণীর লোকেরা বসবাস করত এবং লোয়ার টাউনে সাধারণ মানুষরা বসবাস করত। এই সিন্ধু সভ্যতা 2500 বিসিতে বলা হলেও অনেক জায়গায় আবার 250-র আগেও বলা হয়ে থাকে। সাধারণত 2500 থেকে 2600 বিসি অবধি এই সভ্যতাটার খুবই উন্নতির পর্যায়ে পৌঁছেছিল। আচ্ছা, এই সিন্ধু সভ্যতার কিন্তু আরো কিছু নাম আছে। ঠিক আছে? এটাকে অনেক সময় সিন্ধু সরস্বতী সভ্যতা বলা হয়। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতাকে মাঝে সাঝে বলা হয় বা কিংবা অনেক জায়গায় বলা হয় সিন্ধু সরস্বতী সভ্যতা। ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? সিন্ধু সরস্বতী সভ্যতা অনেক জায়গায় এটাকে বলা হয়। হ্যাঁ? আচ্ছা, নিম্নলিখিত প্রত্নতাত্ত্বিক সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো স্থান কে আবিষ্কার করেছিলেন? তোমরা একটু বলো তো দেখি। মহেঞ্জোদারো স্থানটা কে আবিষ্কার করেছিলেন? এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখবো না বলে দেবো? সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো স্থান আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? আচ্ছা, সিন্ধু সভ্যতার মানুষ কিসের ব্যবহার জানতো না একটু তোমরা বলতে পারো? দেখো, প্রথম অপশানে কি আছে? সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ কিন্তু লোহা নয়। সেকেন্ড অপশানে আছে তামা, লোহা, সোনা কিন্তু ব্রোঞ্জ নয়। আচ্ছা, থার্ড অপশানে আছে রূপা, সীসা, লোহা কিন্তু সোনা নয়।
লাস্টে আছে সোনা, টিন, ব্রোঞ্জ, কিন্তু তামা নয়। এটা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। তো ব্রোঞ্জ যুগীয় সভ্যতা মানে হচ্ছে এরা ব্রোঞ্জের ব্যবহার কিন্তু জানতো। ঠিক আছে? তাহলে ব্রোঞ্জ নয়, এইটা একদমই হবে না। এটাকে কেটে দাও। ঠিক আছে? আচ্ছা, রূপার কথা আমরা কিন্তু সেরমভাবে শুনিনি। হ্যাঁ? আচ্ছা, সেটাও কিন্তু হবে না। টিন হবে না। এখানে কিন্তু হবে যেটা সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ, কিন্তু লোহা নয়। আচ্ছা, সিন্ধু সভ্যতার যে স্নানাগার কিংবা গ্রেট বাথ মহাস্নানাগারও অনেক জায়গায় বলা হয়, এইটা কোথায় পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার যে মহাস্নানাগার, এইটা পাওয়া গেছে হচ্ছে মহেঞ্জোদারোতে। ঠিক আছে? মহেঞ্জোদারো ছিল সিন্ধু সভ্যতার সবথেকে আধুনিক নগরী। এটা কিন্তু তোমাদের মানতে হবে। হ্যাঁ, কিংবা মনে রাখতে হবে। মহেঞ্জোদারো ছিল সিন্ধু সভ্যতার মধ্যে সবথেকে আধুনিক নগরী তোমরা বলতে পারো। এইখানকার যে বাড়িগুলো স্ট্রাকচার, এইখানকার যে বাড়িগুলো ইটগুলো ছিল, সেই ইটগুলো ছিল সবকটা সমান মাপে সাজানো। ঠিক আছে? এবং বাড়িগুলোয় প্রত্যেকটা বাড়িতে নির্দিষ্ট জায়গায় একটা করে কুয়ো থাকতো। হ্যাঁ? আচ্ছা, তোমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি। সিন্ধু সভ্যতার যে উত্তরের দিকে যে পয়েন্টটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিন্ধু সভ্যতাকে আমরা যদি এরমভাবে দেখি, সিন্ধু সভ্যতার যে উপরের দিকে যে পয়েন্টটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে মান্ডা। মান্ডা, ঠিক আছে? এটা এখনকার আছে যেটা, না এখন যেটা অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে? আমরা দক্ষিণে যেটা পেয়েছি সেইটা হচ্ছে দৈমাবাদ। এটা একটু মনে রেখো তোমরা, এটা তোমাদের বলে দিলাম। এইখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। ঠিক আছে? আর আমরা পশ্চিমে পেয়েছি হচ্ছে সুতাকেনগড়। সুতাকেনগড়। আর আমরা পূর্বে পেয়েছি হচ্ছে আমাদের যেটা এখন উত্তরপ্রদেশে অবস্থিত, সেটা হচ্ছে আলমগীরপুর। আলমগীরপুর। এটা একটু তোমরা খাতায় টুকে রেখো, যেটা এখন বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, প্রাচীনতম বেদ কোনটি ছিল? মানে কোনটি ছিল? প্রাচীনতম বেদ ছিল হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদ সম্পর্কে তোমরা কি কিছু জানো? যদি জানো তাহলে সেটা কমেন্টে জানাও। এই ঋগ্বেদ কোথা থেকে এলো? হ্যাঁ? কিংবা এই ঋগ্বেদে কি কি আছে? হ্যাঁ? ঋগ্বেদ ছিল সবথেকে প্রাচীন বেদ। এইখানে কিন্তু এই ঋগ্বেদে 1028টা মন্ত্র ছিল। ঠিক আছে? 1028টা মন্ত্র ছিল এবং 10টা ছিল হচ্ছে মণ্ডল। হ্যাঁ? এটা তোমরা একটু মাথায় রেখো। হুম? আচ্ছা, নিস্ক কি ছিল? নিস্ক ছিল, তখন মনে রাখবে, নিস্ক হচ্ছে সোনার অলংকার কিংবা সোনার মুদ্রা। এটা কিন্তু ওই বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা ছিল নিস্ক। আচ্ছা, নিস্কের সাথে আরেকটা স্বর্ণ মুদ্রা ছিল, তার নাম ছিল মনা। এই দুটোকেই তোমরা মাথায় রাখবে। বৈদিক যুগে সাধারণত মেয়েদের স্থান কিন্তু খুব ভালো ছিল। কিন্তু যখনই আমরা দেখব যে বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগ আসবে, তখন মেয়েদের স্থান সমাজে নিচে নামবে আস্তে আস্তে। এবং বৈদিক যুগে যে সমাজের গঠন ছিল, সেটাও পরবর্তী বৈদিক যুগে আস্তে আস্তে নিচের দিকে নামবে। তোমরা এটা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে। বৈদিক যুগে মেয়েদের নিজস্ব পছন্দের লোককে কিংবা স্বয়ংবর সভার মাধ্যমে বিবাহের অধিকার ছিল, কিন্তু পরবর্তী পরবর্তী বৈদিক যুগে যেটা চলে আসে, একাধিক বিবাহ বা বহু বিবাহর রীতিনীতি। হ্যাঁ? আচ্ছা, বৈদিক সমাজে
বিষ বলতে কি বোঝো জানো? বৈদিক সমাজে বিষ বলতে বোঝানো হয় রাজ পরিবার। এটা ঠিক রাজ পরিবার কথাটার সাথেও আর একটা কথা বলা হয় কিংবা বলা যেতে পারে বড় পরিবার। বড় পরিবারকে মানে বিষ বিষ বলা হতো। আচ্ছা, ১০ রাজার যুদ্ধ। ১০ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল তোমরা একটা বলতে পারবে? ১০ রাজার যুদ্ধ সেটা কিন্তু হয়েছিল এই পুরুষনি নদীর ধারে। ঠিক আছে? যেটা এখন বর্তমানে যার নাম হচ্ছে রাভি। আচ্ছা, এই ১০ রাজার যুদ্ধ কার সাথে হয়েছিল তোমরা বলতে পারবে? এখানে সুদাস রাজা সুদাসের সাথে হয়েছিল ১০টি গোষ্ঠীর। ঠিক আছে? সেখানে রাজা সুদাস কিন্তু জয়লাভ করেছিল। হ্যাঁ? তো এই ১০টা গোষ্ঠীর মধ্যে ছিল ৫টা অনার্য এবং ৫টা আর্য গোষ্ঠী। এটা তোমরা একটু মনে রেখো। আচ্ছা, কোন বেদে জাদু টোনা, হ্যাঁ, সম্পর্কে বলা আছে তোমরা বলতে পারবে? কোন বেদে আছে? এইটা আছে হচ্ছে অথর্ববেদে। অথর্ববেদে তোমার জাদু টোনা মানে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে বলা আছে হচ্ছে তোমার ইয়েতে, অথর্ববেদে। আচ্ছা, এই বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল জানো? এই বৈদিক যুগের প্রধান দেবতা কিন্তু ছিল ইন্দ্র। আমি তো তোমাদের বলেছি শুধুমাত্র আমি এমসিকিউ পড়াবো না, তোমাদের এমনভাবে পড়াবো যাতে কোনো কিছু না বাদ যায়। এবং এটা তো পরীক্ষাকে সামনে রেখে তোমাদের এমসিকিউ সিরিজ আনলাম। তোমাদের ডেসক্রিপটিভ ব্যাচও খুব তাড়াতাড়ি আসবে। ডেসক্রিপটিভ ব্যাচও আসবে এবং তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কি ধরনের ডেসক্রিপটিভ ব্যাচ লাগবে। হ্যাঁ, আমি তোমাদের ডেসক্রিপটিভ ব্যাচ দেবো, এমন ব্যাচ দেবো যে ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল সব গভর্নমেন্ট এক্সামকে সেই ব্যাচ তোমার কভার করবে। এবং খুব তাড়াতাড়ি আমি তোমাদের এই সিন্ধু সভ্যতা সম্পর্কে কিংবা মহেঞ্জোদারো যাই বলো, এই সভ্যতা সম্পর্কে আমি এই একটা ভিডিও তোমাদের আমি আনবো খুব তাড়াতাড়ি। আর কি, এটা যেহেতু তোমাদের এক্সাম সামনে তাই জন্য তোমাদের কিছু কোশ্চেন করিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, বৈদিক যুগ জানো তো কখন ছিল সাধারণত? বৈদিক যুগ ছিল ১৫০০ থেকে ৬০০, ৬০০ বিসির মধ্যে বৈদিক যুগ ছিল। এখানে বৈদিক যুগের কিন্তু অবস্থা খুব ভালো। এখানে কিন্তু প্রধান দেবতা ছিল ইন্দ্র। তখনও কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কনসেপ্ট আসেনি। ঠিক আছে? আর এখানে কিন্তু লোকেরা একটা জিনিসই তখনকার চাষ করত। মানে যা উল্লেখ পাওয়া গেছে সেইটা ধরে আমি বলছি বার্লি। ঠিক আছে? আচ্ছা, মহাজনপদ। মহাজনপদে প্রাপ্ত কুয়োগুলিকে ড্যাশ হিসেবে ব্যবহার করা হয়েছে। মহাজনপদে প্রাপ্ত কুয়োগুলিকে ব্যবহার করা হয়েছে আবর্জনা ফেলা। এই যে বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ থেকে আস্তে আস্তে এই যে মহাজনপদ আসবে, ষোড়শ মহাজনপদ যাকে আমরা বলি। ষোড়শ মানে কি? ১৬টা মহাজনপদ। ঠিক আছে? কিভাবে আস্তে আস্তে রাজ্যগুলো আস্তে আস্তে মহাজনপদে তৈরি হচ্ছে কিংবা কিভাবে এই জনপদের স্ট্রাকচার হচ্ছে, কারা এই জনপদ চালাচ্ছে, তোমরা এটা সব আস্তে আস্তে জানতে পারবে। সাধারণভাবে মহাজনপদে রাজ্য কর্তৃক শস্যের কর কত ভাগ নেওয়া হতো জানো? এটা খুব ইম্পর্টেন্ট। ১/৬ ভাগ। আচ্ছা, নিম্নলিখিত কোন মহাজনপদের রাজধানী বৈশালী ছিল তোমরা বলতে পারবে? এইটা এখানে বজ্জি হয়ে গেছে। এইটা আসল হবে, মানে এইটা অনেকখানে থাকে কিন্তু আসল উচ্চারণটা এর হচ্ছে ব্রিজ। আচ্ছা, প্রাচীন চম্পা শহরটিকে চম্পা শহরের মহাজনপদের রাজধানী কি ছিল তোমরা বলতে পারবে? এটা ছিল কিন্তু অঙ্গ। আচ্ছা,
পোস্ট এখান থেকে কিন্তু এসএসসি জিডিতে এরকম একটা কোশ্চেন এসেছিল এবং এসএসসি এমটিএসেও, যে পশ্চিম থেকে পূর্বে কোন মহাজনপদগুলো হয় সেইগুলো একটুখানি সাজিয়ে লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখানটা হবে এই যে অবন্তী, চেদি, বৎস, মগধ। এই যে এইগুলো হচ্ছে, অবন্তী ছিল পশ্চিমে, তারপরে ছিল চেদি, তারপরে ছিল বৎস, তারপরে হচ্ছে মগধ, তারপরে হচ্ছে অঙ্গ। এটা কিন্তু তোমরা খুব মাথায় রেখো ভালো করে। আচ্ছা, মহাজনপদগুলোর আমি তোমাদের এনেছি যে ম এই যে মগধের ক্যাপিটাল কি ছিল? মগধের ক্যাপিটাল তখন ছিল হচ্ছে রাজগীর। ঠিক আছে? হ্যাঁ, তখন বা এই যে গিরিভজ নামেও জানা যেত। আচ্ছা, এই যে কোশালা বা কোশলের রাজধানী ছিল অযোধ্যা। কাশী, যেটা এখন বর্তমান নাম হচ্ছে বারাণসী। ঠিক আছে? আচ্ছা, ব্রিজি এখানে ছিল হচ্ছে বৈশালী। এইগুলো না তোমরা একটু স্ক্রিনশট তুলে রেখো। স্ক্রিনশট তুলে রেখো, এখান থেকে আসে। আমি আটটা আটটা করে ভাগ করে এনেছি। স্ক্রিনশট তুলে নাও, এখানে আটটা এবং পরের এই আটটা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, খুবই ইম্পর্টেন্ট। আর এখন তোমাদের যা কোশ্চেন করছে, কখন কোথা থেকে দিয়ে দিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, প্রথম জৈন সমাবেশ বা জৈন সম্মেলন যেটাকে বলা হয় জৈন ধর্মের, সেটা কোথায় হয়েছিল তোমরা বলতে পারবে? সেইটা হয়েছিল কিন্তু পাটলিপুত্রে। প্রথম জৈন সম্মেলন হয় পাটলিপুত্রে। আচ্ছা, এই মহাবীর কে ছিলেন তুমি জানো? মহাবীর ছিলেন হচ্ছে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। এই 24তম তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর বা মহাবীর। তিনি খ্রিস্টপূর্ব 540 অব্দে বৈশালী নগরের কুন্দপুর, হ্যাঁ, গ্রামের ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার আদি নাম হলো বর্ধমান। এই যে বর্ধমান বললাম, ওই জন্য তাকে অনেক জায়গায় বলা হয় বর্ধমান মহাবীর। তিনি পরম বা কৈবল্য লাভ করে মহাবীর হন। ঠিক আছে, দীর্ঘ 12 বছর বয়সে তিনি কঠোর তপস্যার পর তিনি সত্য জ্ঞান লাভ করেন বা জিতেন্দ্রীয়। জিতেন্দ্রীয় মানে কি জানো? যে যে তার নিজের শরীরের সব ইন্দ্রিয়কে জয় করেছে, সেই হচ্ছে জিতেন্দ্রীয়। আচ্ছা, মহাবীরের পিতার নাম কি ছিল? সিদ্ধার্থ। মাতার নাম ত্রিশলা এবং স্ত্রীর নাম ছিল যশোদা। আর কন্যার নাম ছিল অন্নজা। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। এবং তিনি জানো তো, তিনি 29 বছর কিংবা 30 বছর বয়সে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাওয়া যায়, তিনি 29 কিংবা 30 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। আচ্ছা, ভগবান মহাবীর কোথায় মোক্ষ লাভ করেন তোমরা বলো? ভগবান মহাবীর মূলত মোক্ষ লাভ করেছিলেন পাভাপুরী নামক অঞ্চলে। আচ্ছা, ঠিক আছে, শাল গাছের একটা তলায়, তাই জন্য জৈন ধর্মে শাল গাছকে খুব পবিত্র বলা হয়। ঠিক আছে, খুব পবিত্র হিসাবে মানা হয় শাল গাছের তলায়। এবং রিজুপালিকা নামক এক নদীর তীরে, রিজুপালিকা রিজুপালিকা নামক এক নদীর তীরে তিনি হচ্ছে মোক্ষ লাভ করেছিলেন। এটা তোমরা মাথায় রাখবে। হ্যাঁ। আচ্ছা, জৈন ধর্মে অচৌর্য বলতে কি বোঝে জানো? জৈন ধর্মে অচৌর্য বলতে বলা হয় অস্তেয়কে। স্তেয়কে এখানে বলা হয় অচৌর্য। আচ্ছা, এই যে জৈন ধর্মের যে দুটো সমাবেশ হয়েছিল, সেই সমাবেশগুলো আমি তোমাদের সামনে এনেছি। প্রথম সমাবেশ হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে পাটলিপুত্রে, হ্যাঁ, যার সভাপতিত্ব করেছিলেন স্থূলভদ্র। এবং দ্বিতীয় সমাবেশ হয়েছিল খ্রিস্টীয় 5ম শতাব্দীতে, মতান্তরে ষষ্ঠ, গুজরাটের বল্লভীতে অনুষ্ঠিত হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন দেবশ্রী ক্ষমাসমন। হ্যাঁ। আচ্ছা, এই যে যে জৈন ধর্মের যে তীর্থঙ্কর, ঠিক আছে, তীর্থঙ্কর যারা ছিল, এই তীর্থঙ্করের মধ্যে আমি যে ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদের এনেছি। প্রথম ছিল হচ্ছে আদিনাথ বা ঋষভনাথ। ঠিক আছে, যা বা কোথাও তোমরা পেতে পারো হচ্ছে ঋষভদেব। হ্যাঁ, এই ঋষভনাথ বা ঋষভদেবের যে চিহ্ন ছিল সেটা হচ্ছে ষাঁড়। আচ্ছা, অজিতনাথ ছিল সেকেন্ড তীর্থঙ্কর। তার চিহ্ন ছিল হচ্ছে হাতি বা এলিফ্যান্ট। ঠিক আছে। আচ্ছা, সম্ভবনাথ, তার চিহ্ন ছিল হচ্ছে ঘোড়া। ঠিক আছে। আচ্ছা, তারপরে এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, তাও এই যে এনেছি, 4 থেকে 5 সাজে আসে।
ঠিক আছে? এটা দেখে রাখবে, এটা ছিল হচ্ছে বানর। আর 23 এবং 24 পার্শ্বনাথ এবং মহাবীর, খুবই ইম্পর্টেন্ট। পার্শ্বনাথের সাপ, আর মহাবীর হচ্ছে লায়ন। ঠিক আছে? মহাবীরের হচ্ছে লায়ন। আচ্ছা, এরপরে আমরা জৈন থেকে আসবো বৌদ্ধ ধর্মে। ঠিক আছে? তো কততম বৌদ্ধ পরিষদে কততম বৌদ্ধ পরিষদে হিনজান ও মহাযান বিভক্ত হয়েছিল তোমরা বলতে পারবে? এইটা হয়েছিল চতুর্থ। আচ্ছা, বুদ্ধ শব্দটির আক্ষরিক অর্থ কি জানো? বুদ্ধ শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে আলোকপ্রাপ্ত। ঠিক আছে? সরি। আচ্ছা, বুদ্ধের যে জীবনে চারটি সত্য ছিল, চারটি সত্য হলো হচ্ছে জীবনে দুঃখে আছে, দুঃখের কারণ আছে, জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে। এই দুঃখের মূল কারণ হলো ভোগ ও বিলাস তৃষ্ণা, এবং আকাঙ্ক্ষা ও ত্যাগ করলে দুঃখ দূর করা সম্ভব। আচ্ছা, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক, যা পালি ভাষায় রচিত। আর প্রথম বৌদ্ধ সম্মেলন, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেন তোমাদের আসে। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগীরে। আর পৃষ্ঠপোষক ছিলেন অজাতশত্রু, এবং সভাপতিত্ব করেন মহাকাশ্যপ। ঠিক আছে? এখানে বিনয় পিটক ও সূত্র পিটক সংকলিত হয়। ঠিক আছে? বৌদ্ধ ধর্মের যে ত্রিপিটক কি কি? ঠিক আছে? এই যে বিনয় পিটক একটা, সূত্র পিটক একটা, আর একটা কি পিটক, তোমরা এটা কমেন্টে জানাবে। আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় বুদ্ধ সম্মেলন, হ্যাঁ, কবে হয়েছিল? 383 খ্রিস্টপূর্বাব্দ, বৈশালীতে। বৈশালীতে ছিলেন রাজা কালাশোক, আর এবং সভাপতিত্ব করেছিলেন সমকামী। আচ্ছা, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় 250 খ্রিস্টপূর্বাব্দ, পাটলিপুত্রে। এবং পৃষ্ঠপোষক ছিলেন সম্রাট অশোক, এবং সভাপতিত্ব করেছিলেন উম, মেঘালিপুত্তম তিসো। ঠিক আছে? এখানে অভিধর্ম পিটক, এই যে বলেছিলাম অভিধর্ম পিটক, আর একটা অভিধর্ম পিটক চূড়ান্ত হয়। এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন ছিল কাশ্মীরে। ঠিক আছে? এর পৃষ্ঠপোষক ছিলেন রাজা কনিষ্ক, এবং সভাপতিত্ব করেন বসুমিত্র। ঠিক আছে? এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম চূড়ান্তভাবে হিনজান ও মহাযান শাখায় বিভক্ত হয়ে যায়। জৈন ধর্মের দুটো ভাগ ছিল, শ্বেতাম্বর ও দিগম্বর। আর বৌদ্ধ ধর্মের ভাগ হলো হিনজান এবং মহাযান। আচ্ছা, বুদ্ধের যে গৃহত্যাগের ঘটনা, বৌদ্ধ ধর্মে সেটা কি নামে পরিচিত? বৌদ্ধ ধর্মে সেটা পরিচিত হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে? এই নামে হচ্ছে বৌদ্ধের যে গৃহত্যাগের ঘটনা, এইটা হচ্ছে এই নামে পরিচিত। আচ্ছা, তোমরা বলতে পারবে যে ধর্মচক্র প্রবর্তন মানে কি ছিল? ধর্মচক্র প্রবর্তন মানে ছিল বুদ্ধ সারনাথে জ্ঞান লাভের পরে যে প্রথম উপদেশ দিয়েছিলেন জনসাধারণ বা সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে? আর মহাপরিনির্বাণ মানে কি? মহাপরিনির্বাণ মানে দেহত্যাগের মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি। বুদ্ধ যখন দেহ ত্যাগ করেছিলেন, তখন সেইটাকে বলা হয় মহাপরিনির্বাণ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রেখো। আচ্ছা, জাতক কাহিনীগুলো নিম্নলিখিত কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত? জাতক কাহিনীগুলো সম্ভবত ছিল বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের সাথে জাতক কাহিনীগুলো যুক্ত। আচ্ছা, বুদ্ধের প্রতিনিধিকারী পাঁচটি রূপ কি জানো? এই যে বুদ্ধ ধর্মের যে বুদ্ধের যে জন্ম, সেটা প্রধানত বোঝানো হয় পদ্ম এবং ষাঁড়ের চিহ্ন দিয়ে। আচ্ছা, ঘোড়া, ঘোড়া দিয়ে কি বোঝানো হয়? ত্যাগ। তিনি যে ত্যাগ করেছিলেন, হ্যাঁ, খুব কম বয়সে তিনি রাজ্য ছেড়ে চলে গেছিলেন, এটা বোঝানো হয় ঘোড়া দিয়ে। এবং বোধিবৃক্ষ, মহাবোধি, তিনি এই যে অশ্বত্থ গাছের তলায় তিনি যে নির্বাণ লাভ করেন, এটাকে হচ্ছে মহাবোধি বা বোধিবৃক্ষ বলে। আচ্ছা, ধর্মচক্র প্রবর্তন, প্রথম এই যে ধর্ম উপদেশ সেটা বলেছিলাম। আচ্ছা, পদচিহ্ন বা নির্বাণ। আচ্ছা, এখানে বৌদ্ধ ধর্মে চারটে স্থান খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, জন্ম হয়েছিল লুম্বিনীতে, বোধগয়া হয়েছে জ্ঞান লাভ, সারনাথে দিয়েছিলেন তিনি প্রথম বাণী, এবং কুশীনগরে তিনি দেহ ত্যাগ করেছিলেন।
আচ্ছা, বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের অর্থ কি? বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের অর্থ ছিল হচ্ছে বুদ্ধ, ধর্ম এবং সংঘ। ঠিক আছে? বুদ্ধ, ধর্ম এবং সংঘ, এটাই ছিল বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। তা সিদ্ধার্থ গৌতম কেন জাগতিক জীবন ত্যাগ করেন জানো? তিনি এই চারটে দৃশ্য দেখার পর জাগতিক ধর্ম জাগতিক জীবন ত্যাগ করেছিলেন। এক হচ্ছে কষ্ট, এক হচ্ছে বার্ধক্য, এক হচ্ছে মৃত্যুর বাস্তবতা উপলব্ধি করার পর। তিনি এই চারটি দৃশ্য দেখার পর আর কখনোই তিনি সংসারে থাকতে চায়নি। তিনি ত্যাগ করেছেন। আচ্ছা, বুদ্ধদেব কোথায় জন্মেছিলেন? বুদ্ধদেব জন্মেছিলেন কিন্তু হচ্ছে নেপালে, লুম্বিনীতে। তার বাবা ছিল হচ্ছে শুদ্ধোধন। আচ্ছা, তাদের হচ্ছে বংশ ছিল হচ্ছে শাক্য। ওই জন্য কিছু কিছু জায়গায় তাদের শাক্য মুনিও বলা হয়। আচ্ছা, মা ছিল হচ্ছে মহামায়া, এটা তোমরা মাথায় রাখবে। আর গৌতমী বলে একজন মহিলার কাছে তিনি পালিত হন ছোটবেলায়, ঠিক আছে? তার বউ ছিল হচ্ছে যশোধরা, আর ছেলে হচ্ছে রাহুল, ঠিক আছে? আর এইটা খুবই ইম্পর্টেন্ট যে বুদ্ধের ফার্স্ট টিচার কে ছিল? ফার্স্ট টিচার মানে তার ধর্মগুরু, তার ফার্স্ট ধর্মগুরু ছিল আলারা কালামা, বা কিছু জায়গায় তোমরা আলারা কামা বলেও পেয়ে থাকো। ঠিক আছে? তার মৃত্যু হয় হচ্ছে 483 বিসি, 483 বিসি, হ্যাঁ, কুশিনগরে। আচ্ছা, গৌতম বুদ্ধ কোন নদীর তীরে বুদ্ধত্ব লাভ করেন তোমরা বলতে পারবে? এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা তোমরা কমেন্টে জানিও যে গৌতম বুদ্ধ কোন নদীর তীরে বুদ্ধত্ব লাভ করেছিলেন। এর পরের দিন তোমাদের আনবো একটা ডেসক্রিপটিভ ক্লাস সিন্ধু সভ্যতা সম্পর্কে, এবং সিন্ধু সভ্যতার যে আজকে কোশ্চেনগুলো এমসিকিউ হয়ে গেছে, এর পরের দিন আনবো ডেসক্রিপটিভ ক্লাস। এটা তোমরা মাথায় রেখো, এবং এই ক্লাস তোমাদের চলতে থাকবে। তোমরা শুধু এই চ্যানেলটাকে সাপোর্ট করো এবং লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করো। টাটা, আজকের ক্লাস এখানেই শেষ করলাম।